আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, একটা বদ্ধ পাত্রে রাখা গ্যাসকে বাইরে থেকে দেখলে কি মনে হয়? একদম শান্ত, স্থির, তাই না? মনে হয় যেন ভেতরে কিছুই ঘটছে না। কিন্তু সত্যি বলতে কি, এই স্থিরতা পুরোপুরি একটা ইলিউশন বা বিভ্রম। আজ আমরা এই বিভ্রমের পর্দা সরিয়ে এক অদৃশ্য জগতে উকি দেব। বিশ্লেষণ করব গ্যাসের গতীয় তত্ত্ব, আর দেখব কিভাবে এই আপাত স্থিরতার আড়ালে লুকিয়ে আছে এক চরম বিশৃঙ্খল ব্যবস্থা। তো প্রশ্নটা হলো, একটি আবদ্ধ পাত্রে থাকা গ্যাস কি আসলেই শান্ত? এক কথায় উত্তর হলো একেবারেই না। ম্যাক্রোস্কোপিক লেভেলে বা বাইরে থেকে আমরা যে স্থিরতা দেখছি তার ঠিক নিচেই কিন্তু চলছে আক্ষরিক অর্থেই এক আণবিক যুদ্ধক্ষেত্র। সেখানে কোটি কোটি ক্ষুদ্র অণু পাগলের মতো অবিরাম ছুটে বেড়াচ্ছে আর একে অপরের সাথে পাত্রের দেয়ালের সাথে সমানে ধাক্কা খাচ্ছে। আজ আমাদের লক্ষ্যই হলো এই অদৃশ্য বিশৃঙ্খলাকে সায়েন্টিফিক লেন্স দিয়ে দেখা। চলুন আজকের আলোচনার রোডম্যাপটা এক নজরে একটু দেখে নিই। আমরা শুরু করব স্থিরতার আড়ালে থাকা আণবিক বিশৃঙ্খলা দিয়ে। এরপর গতীয় তত্ত্বের মৌলিক স্বীকার্যসমূহ, আণবিক সংঘর্ষ ও চাপ সৃষ্টি প্রক্রিয়া, তাপমাত্রা আর আয়তনের প্রভাব, আদর্শ বনাম বাস্তব গ্যাস এবং সবশেষে দৈনন্দিন জীবনে গ্যাসের চাপ নিয়ে আলোচনা করব। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় ঢোকা যাক। ১ নম্বর, স্থিরতার আড়ালে আণবিক বিশৃঙ্খলা, একটি ঐতিহাসিক প্রেক্ষাপট। আধুনিক মাইক্রোস্কোপ আবিষ্কারের অনেক আগে বিজ্ঞানীরা কিভাবে এই অদৃশ্য বিশৃঙ্খল জগতের কথা ভাবতে পেরেছিলেন সেটা সত্যি অবাক করার মতো। চলুন ইতিহাসের পাতা থেকে একটু ঘুরে আসি। ভাবলে অবাক লাগে, সেই খ্রিস্টপূর্ব ৫০ শব্দের রোমান দার্শনিক লুক্রেটিয়াস প্রথম ধারণা করেছিলেন যে স্থির বস্তুর ভেতরেও ক্ষুদ্র কণার সংঘর্ষ চলছে। এরপর ১৭০০ শতাব্দীতে রবার্ট বয়েল এলেন, যিনি গ্যাসের এই আণবিক বিন্যাস দিয়ে এর বিভিন্ন বৈশিষ্ট্য প্রমাণের চেষ্টা করেন। তবে আসল গেম চেঞ্জার মুহূর্তটি আসে ১৭৩৮ সালে। ড্যানিয়েল বার্নলি প্রথম চমৎকার একটা গাণিতিক প্রমাণ দিলেন। তিনি দেখালেন পাত্রের দেয়ালে অণুগুলোর এই যে অবিরাম আঘাত, সেটাই মূলত গ্যাসের চাপের আসল কারণ। মানে স্রেফ দর্শন থেকে ব্যাপারটা একেবারে নিরেট গণিতের উপর দাঁড়ালো। এবার আসা যাক ২ নম্বরে, গতীয় তত্ত্বের মৌলিক স্বীকার্যসমূহ, খেলার নিয়মাবলী। এই যে এত বিশৃঙ্খলার কথা বলছি, এই বিশৃঙ্খলা কিন্তু একেবারেই নিয়ম ছাড়া নয়। আদর্শ গ্যাস মডেলে এই অণুগুলো দারুণ কিছু নিয়ম মেনে চলে। চলুন সেই রুলসগুলো দেখে নিই। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ বা পারফেক্টলি ইলাস্টিক কোলিশন। ব্যাপারটা হলো, অণুগুলো যখন নিজেদের মধ্যে বা পাত্রের দেয়ালের সাথে ধাক্কা খায়, তখন তাদের মোট গতিশক্তির এতটুকুও কিন্তু নষ্ট হয় না, একদম জিরো লস। এই শক্তির সংরক্ষণশীলতার কারণে একটা বদ্ধ পাত্রের গ্যাসের চাপ সময়ের সাথে সাথে কখনো কমে যায় না, বরং একদম স্টেবল থাকে। আর হ্যাঁ, অণুগুলোর নিজেদের মধ্যে কোনো আকর্ষণ নেই বলেই তারা স্বাধীনভাবে প্রচণ্ড স্পিডে দেয়ালে গিয়ে আছড়ে পড়তে পারে। ৩ নম্বর, আণবিক সংঘর্ষ এবং চাপ সৃষ্টি, স্কোরিং সিস্টেম। রুলস তো জানা হলো, এবার চলুন আণবিক জগতের মেকানিক্সে ঢোকা যাক। দেখি কিভাবে এই অতি ক্ষুদ্র অণুগুলোর বাউন্স খাওয়া আমাদের চিরচেনা চাপ বা পরিমাপযোগ্য বল তৈরি করে। এখানে আসলে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি একদম সরাসরি কাজ করছে। ধরুন একটা অণু দেয়ালে ধাক্কা খেয়ে ঠিক উল্টো দিকে বাউন্স করে ফিরে এলো, তখন তার ভরবেগের পরিবর্তন কিন্তু ডাবল হয়ে যায়, মানে 2mv। এখন সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো, একটা সিঙ্গেল অণুর ধাক্কা হয়তো খুবই সামান্য, নেগলিজেবল, কিন্তু জাস্ট একবার ভাবুন, প্রতি সেকেন্ডে যখন বিলিয়ন বিলিয়ন অণু এভাবে অবিরাম দেয়ালে আঘাত করতে থাকে, সেই সম্মিলিত ভরবেগের পরিবর্তনটাই তখন একটা বিশাল কন্টিনিউয়াস ফোর্স হিসাবে আমাদের সামনে আসে। আর এটাই হলো চাপ। এই প্রসেসটার মধ্যে দারুণ একটা প্যারাডক্স বা বৈপরীত্য আছে। খেয়াল করুন, অণুগুলোর গতি কিন্তু সম্পূর্ণ র্যান্ডম, ভীষণ এলোমেলো, কিন্তু মজার ব্যাপার হলো, এই চরম বিশৃঙ্খলার কারণেই পাত্রের প্রতিটি জায়গায় অণুগুলো সমানভাবে আঘাত করার সুযোগ পায়, আর এর রেজাল্ট পাত্রের সব জায়গায় একটা নিখুঁত সুষম চাপ তৈরি হয়, যাকে আমরা বলি আইসোট্রপিক চাপ। মানে চরম বিশৃঙ্খলা থেকেই জন্ম নিচ্ছে একদম পারফেক্ট স্থিতিশীলতা। আর এই সমীকরণটা সেই পুরো ব্যাপারটাকে চমৎকারভাবে সামারাইজ করে দিচ্ছে। ম্যাক্রোস্কোপিক লেভেলে আমরা যে চাপ পরিমাপ করি, সেটা মৌলিকভাবে অণুর ঘনত্ব আর তাদের গতিশক্তির একটা গাণিতিক রূপ ছাড়া আর কিছুই নয়। সিম্পল, কিন্তু কি অসাধারণ। চলুন সামনে এগোই। ৪ নম্বর সেকশন, তাপমাত্রা এবং আয়তনের প্রভাব, পরিবেশের পরিবর্তন। এখন আমরা দেখব পাত্রের পরিবেশগত ভ্যারিয়েবলগুলো, যেমন ধরুন তাপমাত্রা বা আয়তন চেঞ্জ করলে ভেতরে ঠিক কী ধরনের ঘটনা ঘটে। তাপমাত্রার কনসেপ্টটাকে গতীয় তত্ত্বের লেন্স দিয়ে দেখতে কিন্তু বেশ দারুণ লাগে। আমরা যেটাকে গরম বা তাপ হিসেবে ফিল করি, আণবিক স্তরে সেটা আসলে অণুগুলোর ছুটে চলার স্পিড ছাড়া আর কিছুই না।
মানে তাপমাত্রা বাড়ার সোজা অর্থ হল অণুগুলো এখন আরও অনেক বেশি গতিশক্তি পেয়ে গেছে। এখানে চমৎকার একটা চেইন রিঅ্যাকশন বা ধারাবাহিক প্রক্রিয়া কাজ করে। ধরুন একটা বদ্ধ পাত্রে তাপ দেওয়া হলো, সাথে সাথেই অণুগুলো পাগলের মতো ছুটতে শুরু করবে। এর ফলে দুটো জিনিস ঘটবে। ১, অণুগুলো আগের চেয়ে অনেক বেশি জোরে দেয়ালে ধাক্কা দেবে। ২, স্পিড বাড়ার কারণে তারা এখন অনেক বেশি বার ধাক্কা দেবে। এই ডাবল ইম্প্যাক্টের কারণেই আবদ্ধ জায়গায় গ্যাসকে একটু উত্তপ্ত করলেই তার চাপ একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। অন্যদিকে তাপমাত্রা যদি ফিক্সড রাখি তাহলেও চাপ বাড়ানোর আরও দুটো উপায় আছে। হয় পাত্রের আয়তন ছোট করে ফেলুন, নয়তো ভেতরে আরও গ্যাস পাম্প করুন। আয়তন কমালে কি হবে? অণুগুলো চলাফেরার জায়গা কম পাবে, আর নতুন অণু যোগ করলে ভেতরে ভিড় বেড়ে যাবে। দুই ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত রেজাল্ট একটাই, পাত্রে দেয়ালের সাথে অণুগুলোর ধাক্কা খাওয়ার ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, আর সাথে সাথে বেড়ে যায় চাপ। এবার আসি ৫ নম্বরে, আদর্শ বনাম বাস্তব গ্যাস, বাস্তবতার মুখোমুখি। এতক্ষণ তো আমরা গাণিতিক মডেল বা আদর্শ গ্যাসের একদম নিখুঁত আচরণ নিয়ে কথা বললাম, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে গ্যাসগুলো কি সত্যি এত পারফেক্ট? চলুন এবার একটু বাস্তবতার মুখোমুখি যাওয়া যাক। আদর্শ মডেলে আমরা ধরে নিয়েছিলাম যে অণুগুলোর মধ্যে কোনোই আকর্ষণ নেই, কিন্তু বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস দেখালেন বাস্তব অণুগুলোর মধ্যে সামান্য হলেও একটা আকর্ষণ বল কাজ করে। ব্যাপারটা এরকম, একটা অণু যখন দেয়ালে ধাক্কা দিতে যায় তখন পেছনের অণুগুলো তাকে একটুখানি হলেও টেনে ধরে, ফলে আদর্শ মডেলে যে চাপ পাওয়ার কথা বাস্তবে আমরা তার চেয়ে সামান্য কম চাপ পাই। আর হ্যাঁ, অতি উচ্চ চাপে এই অণুগুলোকে আর স্রেফ বিন্দু ভাবার কোনো সুযোগ নেই, কারণ পাত্রের ভেতরে তারা সত্যিই কিছুটা জায়গা দখল করে বসে। ৬ নম্বর, দৈনন্দিন জীবনে গ্যাসের চাপ বৃহৎ পরিসরে ফিরে দেখা। আণবিক স্তর থেকে এবার একদম জুম আউট করে আমাদের রেগুলার বড় ভৌত জগতে ফিরে আসা যাক। চলুন দেখি গ্যাসের এই গতীয় তত্ত্ব কিভাবে আমাদের দৈনন্দিন চারপাশের দুনিয়া আর টেকনোলজিকে সচল রেখেছে। উদাহরণের আগে দুটো কনসেপ্ট একটু ক্লিয়ার করে নেওয়া ভালো। এতক্ষণ আমরা বদ্ধ পাত্রে অণুগুলোর এলোমেলো গতির কারণে যে স্থৈতিক বা স্ট্যাটিক চাপ তৈরি হয় সেটা নিয়ে কথা বলছিলাম, কিন্তু যখন বাতাস বা গ্যাসীয় মাধ্যমটা একটা নির্দিষ্ট দিকে প্রচণ্ড বেগে প্রবাহিত হয়, যেমন ধরুন আকাশে উড়তে থাকা একটা বিমানের আশেপাশে, তখন এই ফ্লো বা প্রবাহের কারণে যে এক্সট্রা চাপ তৈরি হয় সেটাকে গতীয় বা ডায়নামিক চাপ বলা হয়। এই আণবিক সংঘর্ষের শক্তি যে ঠিক কতটা বিশাল সেটা আমাদের চারপাশের টেকনোলজি দেখলেই বোঝা যায়। গাড়ির টায়ার ফুলে শক্ত হয়ে থাকে কিভাবে? কারণ এর ভেতরে থাকা বাতাস অবিরাম রাবারের দেয়ালে ধাক্কা দিচ্ছে। রান্নার এলপিজি সিলিন্ডারে এই অণুগুলোকে এত বেশি চাপে কম্প্রেস করা হয় যে তারা বাধ্য হয়ে তরলে পরিণত হয়। আমাদের চারপাশের এই সুবিশাল বায়ুমণ্ডলের চাপও এই তত্ত্বের উপরই দাঁড়িয়ে আছে। আবার যানবাহনের ইঞ্জিনে খেয়াল করুন, দহনের মাধ্যমে তাপমাত্রা বাড়িয়ে প্রবল চাপ সৃষ্টি করা হয়, যা ভারী ভারী পিস্টেনগুলোকে সচল করার মতো বিপুল যান্ত্রিক শক্তি সরবরাহ করে। ভাবা যায়। আলোচনার একেবারে শেষে এসে দারুণ একটা বিষয় একটু ভেবে দেখুন তো, এই যে আমাদের চারপাশের এত বিশাল ভৌত জগৎ, যেখানে ইঞ্জিনের পাওয়ার থেকে শুরু করে ওয়েদার ফোরকাস্ট সবকিছুই এত সুশৃঙ্খল, এত প্রেডিক্টেবল, কিন্তু জানেন কি, এই সুবিশাল শৃঙ্খলার পুরো ভিত্তিটাই দাঁড়িয়ে আছে কোটি কোটি ক্ষুদ্র অণুর একেবারে অদৃশ্য, এলোমেলো আর বিশৃঙ্খল এক অবিরাম সংঘর্ষের উপর। শৃঙ্খলার পেছনের এই বিশৃঙ্খলা, বিজ্ঞানের এই অদ্ভুত বৈপরীত্যই গতীয় তত্ত্বকে এত বেশি আকর্ষণীয় করে তুলেছে। আশা করছি আজকের এই বিশ্লেষণ তাপগতিবিদ্যার এই অসাধারণ জগৎকে নতুনভাবে ভাবাতে উৎসাহিত করবে।